This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো এই মুহূর্তের সমস্ত বড় খবরের দিকে। 9 আগস্ট থেকে 18 জানুয়ারি 5 মাস পর আজ তিলোত্তমার রায়দান। দুপুর 2:30টায় রায় শোনাবে শিয়ালদা আদালত। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের তদন্ত নেমে একদিনের মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে ধৃত সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে চার্জশিট পেশ করে সিবিআই। 11 নভেম্বর শুরু হয় বিচার প্রক্রিয়া। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। ফলে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের আজ কি শাস্তি হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। দোষী কি শুধুই সঞ্জয় রায়? তদন্ত কি গুটিয়ে নেবে সিবিআই? রায় শান্তি পাবে তিলোত্তমার পরিবার? তিলোত্তমার খুন ধর্ষণ মামলার রায়ের আগেই বিস্ফোরক তিলোত্তমার বাবা মা। সিবিআই ও রাজ্য সরকারকে একযোগে নিশানা। রাজ্য চায়নি বলেই মেয়ে বিচার পায়নি, দাবি তিলোত্তমার বাবা মার। মানে সিবিআই কোনো কাজই করেনি। সিএফএসএল বলছে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, কিন্তু সিবিআই সেটাকে এস্টাবলিশ করে সঞ্জয় রায় একাই দোষী এটাই প্রমাণ করার চেষ্টা করছে কোর্টে। কিন্তু কতটা সফল হবে কি হবে না সেটা কোর্ট যা রায় দেবে তার উপরে নির্ভর করবে। সিবিআই তো নির্দেশ আছে। আমার মেয়ের মৃত্যুর পর থেকে দেখবেন একটা অদৃশ্য আদেশ, এটা আমাদের মনে হচ্ছে। ক্রাইম সিনের পাশের দেওয়ালটা, বাথরুমটা তো ভাঙা উচিত ছিল না। উনি চেস্ট মেডিসিনের সবার সই নিয়ে এবং নিজে স্বাক্ষর করে ওই ঘরটা ভাঙার অনুমতি দিয়েছেন স্বাস্থ্য সচিব, এবং ভেঙেও দিয়েছেন তাড়াহুড়া করে। ভেঙে দিয়েছেন টাকা, বাথরুমে এত তাড়াহুড়ো যে টালিও পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। আমাদের রিপোর্টার আজিজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একেবারে প্রেসিডেন্সি জেলের সামনে থেকে। আজিজ, আজকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে কখন, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তার দিকটা কতটা কি ভাবা হচ্ছে, কি দেখছো? দেখো, দুপুর 2টোয় এই শিয়ালদা আদালতে এই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি অনির্বাণ দাস। 5 মাস 9 দিন আগে 9 আগস্ট আরজি করে যে নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, তারপর 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ সঞ্জয় রায় ধৃত সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেফতার করেছিল, এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই এই মামলার তদন্ত শুরু করে এবং ধৃত সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত বলে তারা চার্জশিট পেশ করেছে। এবং 11 নভেম্বর থেকে এই মামলা শুরু হয়েছিল, এবং তারপর প্রায় 2 মাস 6 দিনের মাথায় আজকে এই মামলার রায় ঘোষণা হবে। এবং শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশ তাকিয়ে রয়েছে, কারণ সম্প্রতিকালে এটা বলা যায় রাজ্যের সবচেয়ে বড় মামলা। এবং এই মুহূর্তে আমরা প্রেসিডেন্সি জেলের সামনে রয়েছি, যেখানে ধৃত সঞ্জয় রায় সে এখানেই রয়েছে, এবং দুপুর 2টোয় এই মামলা শুরু হবে। তার আগে জেলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা স্বাভাবিকভাবেই আঁটোসাঁটো হতে শুরু করছে। আর বলা যায় কয়েক ঘন্টা তারপরেই কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে যে এই ধৃত সঞ্জয় রায়ের ঠিক কী পরিণতি হয়। এবং যেমনটা আমরা আরও জানতে পাচ্ছি যে আজকেই কি এই মামলার রায় ঘোষণা হবে। যদি সেক্ষেত্রে আজকে না হয়, তাহলে সোমবারও এই মামলার রায় ঘোষণা হতে পারে। কিন্তু আপাতত সবার নজর রয়েছে আজ দুপুর 2টোয় শিয়ালদা আদালতে বিচারপতি অনির্বাণ দাস তিনি কি রায় ঘোষণা করেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকেই। গোটা রাজ্য যেমন তাকিয়ে রয়েছে, গোটা দেশও তাকিয়ে রয়েছে যে কি পরিণতি হয়, আসলে কি তিলোত্তমা তার বিচার পায়, সেই দিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছে। লিমা, একেবারে আমাদের নজর থাকবে আজিজ। আপাতত ধন্যবাদ। রাজনৈতিক নেতারা কে কি মনে করছেন শুনবো। সবটা নির্ভর করছে প্রসিকিউশন তারা কি তথ্য আদালতে হাজির করেছেন তার উপরে। তাড়াতাড়ি বিচারকে পাওয়ার যারা আকাঙ্ক্ষা করছেন জেনে রাখবেন যে সবসময় তাড়াতাড়ি বিচারে কিন্তু ন্যায় বিচার হয় না। এরকম একটা ঘটনা, যে ঘটনাটা একটা সাধারণ কোনো ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়, অতএব সেক্ষেত্রে তাড়াহুড়ো করা মানে হচ্ছে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা। একটা পোর্শন হয়েছে এবং আরও পুরো তদন্তটা এখনও বাকি। আমরা এটার দিকে যেমন তাকিয়ে আছি, পুরোটার দিকে তাকিয়ে আছি। এখনও পর্যন্ত যেটুকু এভিডেন্স আছে
দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এই কেসের ক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট। আমি আবার বলছি, কোন পয়েন্টের ওপর জাজমেন্ট হচ্ছে, কি হচ্ছে, ওটা দেখে আলটিমেটলি মন্তব্য করা সম্ভব। যে বিচার হবে সেই বিচার খুব একটা সুবিধাজনক হবে বা আমাদের পক্ষে যে ন্যায় বিচার আমরা চেয়েছি তার পক্ষে যাবে আমরা মনে করছি না। আমাদের বিক্ষোভ সমাবেশ আছে ওখানে, ওই মানে শিয়ালদা কোর্টের সামনে। যা পরিস্থিতি হয় রায় বেরোনোর পর আমরা জানাবো। আমরাও তাকিয়ে আছি, কোর্টের দিকে তাকিয়ে আছি, এবং বিচার বলতে যা প্রশ্ন করলেন, আমরা তো ন্যায় বিচার বুঝি। দেখা যাক ন্যায় বিচার আমরা পাই কিনা, এবং ন্যায় বিচার যদি না পাই তাহলে কিন্তু এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং তীব্রতর জায়গা পেরিয়ে তীব্রতম হবে। পুরো কলকাতায় তো আমরা চাই যেন একটা বিচার পাক, সুবিচার আসুক, কিন্তু এতদিন পর হয়ে গেছে যেহেতু মানুষ অনেকটা এটা থেকে পিছিয়ে গেছে, বাট স্টিল আমরা সবাই হোপ মানে আমাদের যে এক্সপেক্ট করি যে যাতে সুবিচার পাক। সত্যি বলতে গেলে খুব ভালো লাগছে বলে কিছু মনে হচ্ছে না, কারণ কোথাও না কোথাও পুরো শহরের বাসীদের এটাই থাকবে যে মনের ভেতর একটা খটকা রয়ে যাচ্ছে, কি সত্যি কি একজন ছিল, সত্যি কি অনেকজন ছিল, কেউ কিছু যায় না। আমার বোন, যাকে আমরা আজকে তিলোত্তমা নামে জানি, যার নাম নিজের নামটা হারিয়ে গেছে, তার প্রতি এই অন্যায়টার বিচার হোক রায়দানের পরে। তাহলেও আমি এবং আমার মতো আরও প্রচুর মানুষ পথে থাকবেন, প্রতিরোধে থাকবেন। এর শেষটা আমরা দেখেই ছাড়বো, দেখা যাক কী হয়। যারা পিছনে মাথা আছে তাদেরকে না ধরলে এই অপরাধটা পরবর্তীকালেও হতে পারে। সুতরাং যে অপরাধটা করেছে তার তো সাজা হওয়া উচিতই, সাথে যারা পেছনে আছে তাদেরও সাজা হওয়া দরকার। আমি ভীষণভাবে এক্সপেক্ট করছি যে ওর যেন ন্যায্য বিচার, এত কিছুর মধ্যেও যেন মেয়েটার ন্যায্য বিচারটা যেন আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আবেদন জানাবো। রায় কী দেবেন জাজ জানেন, এবং চার্জশিট হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, পরবর্তীকালে হ্যান্ডওভার হয়েছে তার এগেনস্টে। কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না। এই কাজটা একার কাজ নয়, এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে। যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, রায়ের ব্যাপারে আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই। আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক, এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি, ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভয়ার কেসকে এক্সেপশন হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে। কোনো একজন কিছুতেই এইরকম কাজ করতে পারে না, কিন্তু একাধিক ছিল, তার তো নমুনা ওরা দিচ্ছে না, নষ্ট করে দিয়েছে, অথবা মানে যাতে না নিতে পারে তার ব্যবস্থা করেছে। এই ধরনের ক্ষেত্রে কি হবে এখনই বলা মুশকিল। এখনো যারা বুঝতে পারছেন না, যারা মনে করছেন কৌশলে এটাকে ঢেকে দেবেন, চাপা দেবেন, তারা ভুল করছেন। আমি চাই না বিচারের বাণী নীরবে নিভিতে কান। আমি চাই বিচারের বাণী সোচ্চার হোক, দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুক, এটাই চাই। আমি চাই যে আদালত কঠোরতম দিক, শাস্তি দিক, যাতে আর কেউ আমাদের কোনো মেয়েকে খারাপ চোখে না দেখার সাহস যাতে না পায়, এরকম শাস্তি দিক। কিন্তু সঞ্জয় একা দায়ী এটা মানতে নারাজ। আবেগে মিছিল একরকম হয়, কিন্তু ল এজেন্সিস তারা যখন কোর্টে প্লেস করে তখন উইথ কি বলে এভিডেন্স প্লেস করতে হয়। যদি এভিডেন্স না পায়, আপনার আমার টিভির কথায় তো আর এভিডেন্স তৈরি হবে না। খুব যে একটা আশাবাদী এটা আমি বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি যে আজ না হোক কাল জাস্টিস, আমি জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু এবারে জাস্টিস ডিনাইড হতে মানুষ দেবে না। আসলে তো কেস 14 তারিখেই তো যা হওয়ার হয়ে গেছে না, প্রমাণ লোপাট হয়ে গেছে। যদি তেমন কোনো জাস্টিস, তেমন কোনো রায় বেরোয়, ভার্ডিক্ট বেরোয় যেখানে আমরা আশাহত হলাম, তাতেও আন্দোলন থামবে না, তাতেও আমরা বুক বেঁধে আবার পথে নামব। গত বছর নভেম্বরের শেষে গুড়াপে এক রত্তের উপর নারকীয় অত্যাচার চালিয়েছিল তারই প্রতিবেশী প্রৌঢ়। ধর্ষণ করে খুন করা হয়েছিল শিশুটিকে। ছোট্ট মেয়েটির জন্মদিনে বিচার মিলল।
দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত। খুব আনন্দ হচ্ছে, আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু গত 24শে নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল 5 বছরের শিশুকন্যা। বাজারে যাওয়ার সময়ও তাকে দেখতে পেয়েছিল তার বাবা, ফিরে আর মেয়েকে দেখতে পাননি। এরপর তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে প্রতিবেশী প্রৌঢ় অশোক সিংহের বাড়িতে যান তিনি, আর সেখানেই মর্মান্তিক দৃশ্য। কম্বল কাঠ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় ছোট্ট মেয়েটির নিথর দেহ। শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে অশোককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা। গত বুধবার এই ঘটনার 52 দিনের মাথায় অশোককে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার 6 বছরের জন্মদিনে মিলল বিচার। অশোকের ফাঁসির সাজা ঘোষণা করল চুঁচুড়া পক্সো আদালত। ঘটনার 54 দিনে মৃত্যুদণ্ড ঘোষণা করল কোর্ট। এই আইনে ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে দ্রুততম। আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালোও লাগছে। আজকে হচ্ছে 17/1/25, অর্থাৎ ঠিক আজকের দিনটায় মেয়েটার বয়স হতো 6 বছর। ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে। আদালত সূত্রে খবর, গত 9 ডিসেম্বর ঘটনা চার্জশিটে জমা দিয়েছিল পুলিশ। চার্জ গঠন হয় 11 ডিসেম্বর। এরপর 1 মাসের মধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে বুধবার রায় ঘোষণা করেন বিচারক। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা হলো। শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন মা। আমার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দেওয়া হয়, তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। মেয়ের জন্মদিন, আজকে মেয়ের জন্মদিন, এইটাই আর জীবনে খুশি। আর থেকে বেশি কিছু খুশি নেই, মেয়ে আমার হারিয়ে গেছে। কুলতলি ধর্ষণ খুনের ঘটনার পর এবার গুড়াপেও অত্যন্ত কম সময়ের মধ্যে সাজা ঘোষণা হলো। তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করে আদালত চত্বরেই অফিসারদের পরানো হয় মালা। ইন্সপেক্টর রামগোপাল পাল, তো উনি সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন। 54 ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স। শনিবার আরজিকর ধর্ষণ খুনের রায় দেবে শিয়ালদা আদালত। তার আগের দিনই গুড়াপের শিশু বিচার পেল। তিলোত্তমা পাবে? গুড়াপ থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। কবে বাড়ি ফিরবে বাবা? খেলা করতে করতে মাঝে মধ্যেই প্রশ্ন করছে ছোট্ট মেয়েটা। প্রশ্নটা বুকে বিঁধছে সবার। দুষ্কৃতীর গুলিতে জখম এএসআই নীলকান্ত সরকার এখন হাসপাতালে লড়াই করছেন। খবরটা পাওয়ার পর থেকে তার মায়ের চোখের জল যেন বাঁধ মানছে না। পুলিশ কর্তাদের কাছে তাদের একটাই প্রশ্ন, খুনের আসামিকে নিয়ে আসার জন্য মাত্র 2 জন পুলিশ কেন দেওয়া হলো? কি বলবো এখন, কিচ্ছু বলছে না আমাকে। কিছু খবর পাচ্ছেন না? না, ভালো আছে এইভাবেই বলছে। রাজ্যে দিকে দিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। ডিজি রাজীব কুমার বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন, অপরাধী পুলিশের ওপর গুলি চালালে 4 গুণ গুলি চালাবে পুলিশ। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? আমজনতার নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে, এখন তাদের নিরাপত্তাই প্রশ্নের মুখে। প্রশ্ন তুলছেন পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীর পরিবারও। এএসআই নীলকান্ত সরকার ছোট্ট 2 মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে কর্ণজোড়ার সরকারি আবাসনে থাকেন। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে দিশেহারা পরিবার। একজন মা, অন্যজন শাশুড়ি মা, দুজনের কিন্তু একটাই কথা, কেন বাড়তি নিরাপত্তা রক্ষী রাখা হলো না? বাড়তি পুলিশকর্মী থাকলে হয়তো এভাবে নীলকান্ত বাবুকে দুষ্কৃতীর গুলিতে আহত হতে হতো না। আরো 2 জন থাকতো তাহলে তো হতো না, আরো বেশি তাহলে এই ঘটনা ঘটতো না। কেন দিল না এখান থেকে? 2টাই দিল খালি। তা 2টাই কি করবে ওরা? কোথায় বা পেলো গুলিটা, বন্দুকটা? হ্যাঁ, কোথায় পেলো? ওটা তো ওই মানে জেলে ছিল, ওকে যে নিয়ে আসতেছে, তাহলে বেশি ফোর্স কেন দিল না? নীলকান্তর ছোট মেয়ে ঠিক মতো জানেই না তার বাবার কি হয়েছে। মাঝে মধ্যে অবশ্য ঠাকুমা দিদিমাকে প্রশ্ন করছে বাবা কোথায়। একরত্তি শিশুকে দেখে চোখে জল প্রতিবেশীদেরও। সত্যি কষ্ট হচ্ছে। আমি তো নিজে বাবাকে হারিয়েছি 3 বছর বয়সে, তো কষ্ট হচ্ছে। বুঝতে পারছে না যে কি পজিশন, মানে কি, বড়টা তো বুঝতে পারছে, ছোটটা তো বুঝতে পারছে না। বাচ্চারা তো, ওরা তো ছোট, অতটা তো ওরা বুঝতে পারছে না। শুধু বলছে যে বাবা আসবে, কখন আসবে বাবা।
নীলকান্তর অবস্থা দেখে তারাও আতঙ্কিত। তাদের স্বামীরাও পুলিশ কর্মী। দিনের শেষে সুস্থ অবস্থায় তারা বাড়ি ফিরবেন তো? নীলকান্ত বাবুর মতো অন্যান্য যারা পুলিশ কর্মীর পরিবার রয়েছেন তারাও কিন্তু ঠিক একই প্রশ্ন তুলছেন জেলা পুলিশ, রাজ্য পুলিশ, এমনকি সরকারের সামনেও। ক্যামেরায় বিশ্ব, পুলক ও মৃত্যুনের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। রোহিঙ্গা সন্দেহে কলকাতায় আটক মায়ানমারের বাসিন্দা। শিয়ালদা স্টেশন থেকে আব্দুল রহমানকে আটক করে জিআরপি। কি জানা যাচ্ছে তার সম্পর্কে এখনো পর্যন্ত? আমাদের রিপোর্টার আজিজের কাছ থেকে জানার চেষ্টা করবো। আজিজ, দেখো, গতকাল মধ্যরাতে শিয়ালদা স্টেশনে তিনজনকে আটক করেছে সন্দেহে। তার প্রথমে সন্দেহ হয় এবং তারপর তাকে আটক করে এবং কোনো পরিচয়পত্র এবং কোনো পাসপোর্ট তারা দেখাতে পারেনি এবং যেমনটা আরো জানা যায় তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায় আব্দুল রহমান এবং তার সঙ্গে আরো দুজন মহিলা ছিলেন তার পরিবারের সদস্য। তারা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন এবং 20,000 টাকার বিনিময়ে তারা ভারতে প্রবেশ করেছেন, এমনটাই তারা জানিয়েছেন। কোন রকম পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র তাদের কাছে ছিল না এবং রেল পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে, তাদের আরো কোনো সঙ্গী আছে কিনা এবং যদি থেকে থাকে তাদের খোঁজে ইতিমধ্যেই রেল পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই তিনজনকে আপাতত জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ। ধন্যবাদ আজিজ। স্কুল ছুট ঠেকাতে বিভিন্ন সময় একাধিক নির্দেশিকা জারি করে স্কুলগুলি। এবার সেই নির্দেশিকা ঘিরে বিতর্কের ঝড়। স্কুল ছুট ঠেকাতে এবং পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতে হয় পড়ো নয় স্কুল ছাড়ার নির্দেশ কাঁথির এক সরকারি স্কুলে। অভিযোগ, খাতায় নাম থাকলেও নিয়মিত স্কুলে আসে না বেশিরভাগ পড়ুয়াই। টিউশন নির্ভর ছাত্রছাত্রীদের বেশিরভাগই স্কুলে না আসায় কমেছে পড়ুয়ার সংখ্যা। সন্তানের পড়াশোনা নিয়েও উদাসীন অভিভাবকরা, দাবি স্কুলের। আর এরপরই হয় পড়ো নয় স্কুল ছাড়ার নির্দেশ কাঁথি 1 নম্বর ব্লকের নয়াপুর সুধীর চন্দ্র হাই স্কুল কর্তৃপক্ষের। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের। আর এই ধরনের নির্দেশিকায় আরও বাড়বে স্কুল ছুটের সংখ্যা, এমনটাই আশঙ্কা বিভিন্ন মহলে। বিদ্যাটা সহজ, শিক্ষা তো কঠিন, রবীন্দ্রনাথ বলে গেছেন। ফলে এই যে বইপত্র সিলেবাস শেষ করা হচ্ছে, বইয়ের পাতাগুলো শেষ হচ্ছে, হয়তো কিছু বিদ্যাও পেটে ঢুকছে, কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষাটা হচ্ছে তো, শিক্ষার মান কোথায় আছে? 5 to 8 নো ডিটেনশানে আছে। তাহলে এই পরিস্থিতিতে যখন একটি ছেলে নো ডিটেনশান করে উপরে উঠে যাচ্ছে, 9-এ গিয়ে তখন দেখা যাচ্ছে যে সে ছেলেটি তার নাম, বাবার নাম, ঠিকানা, একটা আবেদন কিছুই লিখতে পারছে না। শিক্ষার যদি মানোন্নয়ন না ঘটানো যায়, উপস্থিতি তো বেড়েছে। সরকারি ধরুন স্কুলগুলো আমাদের যে অনেকটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ছাত্রের মতো করে ছাত্র বন্ধু স্কুল তৈরি করা গেছে। হ্যাঁ, অবশ্যই বাড়িয়েছে। আগে অনেক সমস্যার কারণে তারা আসতো না, এখন আসছে। HM আসতে বাধ্য করেছেন, বলেছেন 3 দিনের বেশি কামাই হলে গার্ডিয়ান নিয়ে আসতে হবে, তারপর স্কুল রেগুলার আসতে হবে। তাই আমাদের সহপাঠীরা এখন আগের থেকে অনেক বেশি স্কুলে আসছে। ক্লাস যেরকম হতো সেরকম রেগুলার হতো, কিন্তু ডিসেম্বর মাসটায় একটু স্যার দেখছেন যে, প্রধান শিক্ষক দেখছেন যে আমাদের ছাত্রছাত্রী কম আসছে, তাই এই উদ্যোগটা উনি নিয়েছেন। আর এর ফলে কিছুটা আমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু পুরোপুরি একদম আসছে সেরকম দেখা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 ব্লকের নয়াপুর সুধীর কুমার হাই স্কুল নিল এক অভিনব উদ্যোগ। কার্যত এই ধরনের পোস্টার স্কুলে দেওয়া, হয় পড়ো না হলে স্কুল ছাড়ো। এই উদ্যোগ কেন? অন্তত স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা জানাচ্ছেন পিছিয়ে পড়া বা ছাত্রছাত্রীদেরকে অতিরিক্তভাবে স্কুলমুখী করার জন্যই স্কুলের এই উদ্যোগ। শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই কিন্তু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু সরকারিভাবে এই ধরনের উদ্যোগ নেই কেন? আগামী দিনে কি সরকার এই ধরনের কোনো উদ্যোগ নেবে? তাহলে হয়তো ছাত্রছাত্রীদের স্কুল ছুট বিভিন্নভাবে আটকানো সম্ভব। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। বাঘাযতীন অঞ্চলে খালে নেমে গেল গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ। হতাহতের কোনো খবর নেই, কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটাই খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির মধ্যে 2 জন ছিল, এখানে গাড়ি রাখা ছিল, গিয়ারে রাখা ছিল গাড়ি। এবার যে মেন চালাচ্ছিল ও টয়লেট করতে বা কিছু করতে গেছিলো, তো গাড়ির ভেতরে আরেকটা ছিল যে ছেলে ওই 15 থেকে 16 বছরের মতো বয়স, মানে গাড়ি চালাতে পারে না। তবে গাড়ি গিয়ারে ছিল, হঠাৎ করে স্টার্ট দিয়েছে, মানে পাড়ার লোকেরা সবাই বলছে এটা
স্টার্ট দিয়েছে গাড়ি, এবার তারপরেই সব কিছু ভেঙে ওই নিচে পুরো ঢুকে গেছে। আমরা সেই ছবি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি যে গাড়ি খালি নেমে যায়। এখনো পর্যন্ত কি কারণে এরকম ঘটেছে পুলিশ তদন্ত করে দেখছে। অন্যদিকে পুরুলিয়ার বান্দোয়ানে বাঘের উপস্থিতি স্পষ্ট, মিলেছে পায়ের ছাপ। বাঘের ভয় রাত পাহারা শুরু হলো ভারারি পাহাড় সংলগ্ন কেন্দাপাড়া গ্রামে। গতকালই এলাকায় উদ্ধার হয়েছে 3টি গরুর আধ খাওয়া দেহাংশ, আর তারপর থেকেই আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। লাঠি হাতে আগুন জ্বালিয়ে চলছে রাত পাহারা। এই বাঘের ভয়ে, এই যে বাঘ এসেছে তো এই জন্য। কোথায় আছে বাঘ? বাঘ এই যে আমাদের ভাড়ারে পাহাড়ে। বাঘ তার কাছে ঢুকছে এখানে বাড়ি তাড়ি দিকে, তার জন্য কাল রাত্রে। হ্যাঁ, মাঝপাড়া দিকে হ্যাঁ ঢুকেছিল, তাই ওখানে পাহাড়ও দিয়েছি রাত্রে, সারা রাত ছিলাম।